কলকাতার আলিপুর, বেলভেডিয়ার রোড। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ন্যাশনাল লাইব্রেরির বিশাল গেটটা যেন একটা পুরনো দানবের মুখের মতো খোলা থাকে। ৩০ একর জমির উপর ছড়ানো এই ভবনটা দিনের বেলায় হাজারো ছাত্র, অধ্যাপক, গবেষকের ভিড়ে গমগম করে। কিন্তু সূর্য ডুবলে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। শুধু দূরে কোনো কাক ডাকে আর বাতাসে পাতা খসার শব্দ। আরিয়ান দাস, বয়স ২৬, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যের লেকচারার। তার জীবনটা সোজা রেখা, সকালে ক্লাস, বিকেলে লাইব্রেরি, রাতে ফ্ল্যাটে একা। বাবা মা গ্রামে থাকেন কিশোরগঞ্জে, বোন বিয়ে করে চলে গেছে। আরিয়ানের একমাত্র সঙ্গী বই, বিশেষ করে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র আর কিছু পুরনো ইংরেজি রোমান্স নভেল। সেদিন বিকেল ৪টে আরিয়ান লাইব্রেরির দ্বিতীয় তলায় রেয়ার বুক সেকশনে ঢুকল। এখানে আলো কম, ধুলোর গন্ধ বেশি। সিলিংয়ের ফ্যানটা ধীরে ঘুরছে, যেন ক্লান্ত। সে একটা পুরনো এডিশনের শেষের কবিতা নিয়ে বসল কোণার টেবিলে। জানালা দিয়ে বাইরে আলিপুরের গাছপালা দেখা যাচ্ছে, সবুজ কিন্তু যেন অন্ধকারের ছোঁয়া লেগেছে। হঠাৎ পাশের চেয়ারটা টেনে কেউ বসল। আরিয়ান চমকে তাকালো। একটা মেয়ে, লাল শাড়ি পরা, চুল কোমর অবধি লম্বা, কালো। গায়ের রং ফর্সা, কিন্তু যেন আলো শোষণ করে। চোখ দুটো গভীর, কালো, কিন্তু ভিতরে একটা অদ্ভুত আলো। সে হাসল। হাসিটা নরম, কিন্তু যেন দূর থেকে আসছে। এই বইটা খুব প্রিয়, তাই না? তার গলা মিষ্টি, কিন্তু একটু ফিসফিসের মতো। আরিয়ান অবাক। হ্যাঁ, লাবণ্য আর অমিতাঘের প্রেম অসমাপ্ত থেকে যায়। মেয়েটা মাথা নাড়ল। অসমাপ্ত প্রেম সবচেয়ে সুন্দর, কারণ সেটা কখনো শেষ হয় না। তারা কথা বলতে লাগল। মেয়েটার নাম মায়া। সে বলল সে এই লাইব্রেরিরই অংশ। আমি এখানে থাকি, বইয়ের পাতায়, করিডরে, এই ঘরে। আরিয়ান হাসল, ভাবল হয়তো কোনো রিসার্চ স্কলার বা লাইব্রেরি স্টাফ। কিন্তু তার হাতে কোনো আইডি কার্ড নেই। শাড়িটা পুরনো স্টাইলের, ১৯ শতকের মতো। সন্ধে হয়ে এলো, লাইব্রেরির লাইট জ্বলে উঠল। স্টাফ বলল, স্যার, ক্লোজিং টাইম। আরিয়ান উঠল। মায়া বলল, কাল আসবে? আসব। পরের দিন থেকে রোজ আরিয়ান আসে, মায়া অপেক্ষা করে। তারা কথা বলে, প্রেম, জীবন, মৃত্যু, অমরত্ব। মায়া বলে, প্রেম যদি সত্যি হয় তাহলে মৃত্যুও তাকে ছিনিয়ে নিতে পারে না। আরিয়ানের মনে হয় এই মেয়েটা তার জীবনের একটা অংশ হয়ে গেছে। তার হাসি দেখলে মন ভালো হয়ে যায়, তার ছোঁয়া যখন হাত ছোঁয়ায় ঠান্ডা কিন্তু আরামদায়ক। একদিন সন্ধে যখন লাইব্রেরি খালি, মায়া বলল, আমাকে প্রমিস করো, যতই কিছু হোক তুমি আমাকে ছেড়ে যাবে না। আরিয়ান তার চোখে তাকিয়ে বলল, প্রমিস, আমি তোমাকে ভালোবাসি মায়া। মায়া হাসল, কিন্তু তার চোখে একটা দুঃখ। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন। সেই রাতে আরিয়ান বাড়ি ফিরল। তার ফ্ল্যাটটা ছোট, একটা রুম, বইয়ে ভরা। সে শুয়ে পড়ল। স্বপ্ন দেখল লাইব্রেরির করিডরে মায়া হাঁটছে, তার পিছনে লাল শাড়ির ছায়া। হঠাৎ মায়া ঘুরে তাকালো, চোখ সাদা। আরিয়ান চমকে উঠে বসল। ঘর ঠান্ডা, জানালা খোলা ছিল না। পরের দিন লাইব্রেরিতে গেল। মায়া নেই। সে খুঁজল। স্টাফ বলল, কোনো মায়া নামের মেয়ে এখানে কাজ করে না। আরিয়ানের মন খারাপ হয়ে গেল। কিন্তু তার জন্মদিনের দিন একটা লাল খাম এলো। কোনো ঠিকানা নেই, শুধু আরিয়ান, শুধু তোমার জন্যে। আরিয়ানের জীবনটা এখন দুই ভাগে বিভক্ত। দিনের আলোয় স্বাভাবিক লেকচারার, আর রাতের অন্ধকারে একটা অদৃশ্য ছাড়ার সঙ্গী। মায়া আর লাইব্রেরিতে দেখা দেয় না, কিন্তু তার উপস্থিতি সর্বত্র। ফ্ল্যাটের আয়নায় লাল শাড়ির ঝলক, বইয়ের পাতা নিজে নিজে উল্টানো, আর সেই ফিসফিস, আরিয়ান, আমি তোমার কাছে আছি। সে আর লাইব্রেরিতে যাওয়া বন্ধ করতে পারেনি। প্রতিদিন সন্ধ্যায় যায়, সেই কোণার টেবিলে বসে। শেষের কবিতাটা এখন তার সঙ্গী। পাতায় লাল ফিতেটা এখনও আছে, যেন মায়া চিহ্ন রেখে গেছে। একদিন যখন লাইব্রেরির লাইট কমে আসছে, আরিয়ান উঠে দাঁড়াল। সে ঠিক করেছে আজ রহস্যটা জানতে হবে। সে দ্বিতীয় তলার করিডোর ধরে হাঁটতে লাগল। এই করিডোরটা বিখ্যাত। লোকে বলে এখানে লেডি মেটক্যাফের ছায়া ঘুরে বেড়ায়। লেডি মেটক্যাফ ছিলেন ১৯ শতকের একজন ব্রিটিশ অফিসারের স্ত্রী, যিনি এই বাড়িতে, তখন বেলভেডিয়ার হাউস, থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত পরিচ্ছন্নতাপ্রিয়, এমনকি মৃত্যুর পরও তার ভূত নাকে ধুলো সহ্য করতে পারে না। লোকে বলে রাতে যদি কোনো বইয়ের উপর ধুলো পড়ে থাকে, সকালে দেখা যায় ধুলো সরানো। আর কখনো কখনো করিডোরে পায়ের আওয়াজ,
যেন কেউ হাই হিল পরে হাঁটছে। আরিয়ান হাঁটতে হাঁটতে একটা পুরনো দরজার সামনে এলো। দরজাটা লোহার, কিন্তু তালা লাগানো। সাইনবোর্ডে লেখা রেস্ট্রিক্টেড এরিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সে জানে এখানেই 2010 সালে রেনোভেশনের সময় 12টা লুকোনো চেম্বার পাওয়া গিয়েছিল। তার মধ্যে একটা ঘরের কোনো দরজা জানালা নেই, শুধু 4 দেওয়াল। লোকে বলে ওয়ারেন হেস্টিংসের সময়ের টর্চার চেম্বার ছিল। হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল, আর তার সঙ্গে ফিলিপ ফ্রান্সিসের ডুয়েল হয়েছিল এই জমিতে। ফিলিপের আত্মা নাকি নতুন চাঁদের রাতে ঘুরে বেড়ায় প্রতিশোধ খুঁজতে। আরিয়ান দরজার কাছে দাঁড়াল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া। দরজাটা নিজে নিজে খুলে গেল। ভিতরে অন্ধকার। সে ফোনের টর্চ জ্বালালো। সিঁড়ি নেমে গেছে নিচে। সে নামল। নিচে একটা ছোট ঘর, দেওয়ালে পুরনো ইট, মেঝেতে ধুলো, মাঝখানে একটা পুরনো টেবিল, তার উপর একটা খাম, লাল। আরিয়ানের হাত কাঁপল। খামটা খুলল। প্রিয় আরিয়ান, তুমি এসেছ। আমি জানতাম তুমি আসবে। এই ঘরটা আমার গোপন জায়গা, এখানে আমি লুকিয়ে থাকি। ওয়ারেন হেস্টিংসের সময় এটা ছিল শাস্তির ঘর, কিন্তু আমার জন্য এটা আশ্রয়। আমি মরেছি এখানেই, একটা অ্যাক্সিডেন্টে, লাইব্রেরির কাছে। আমার গাড়ি উল্টে গিয়েছিল, আর আমি তোমার মতো কাউকে খুঁজছিলাম, প্রেম খুঁজছিলাম। তুমি এসেছ, এবার আমরা একসঙ্গে। চলে এসো আমার কাছে। লাল ফিতেটা ধরো। খামের সঙ্গে একটা লাল ফিতে। আরিয়ান ফিতেটা ধরল। হঠাৎ ঘরের আলো নিভে গেল। অন্ধকার, তারপর একটা নরম আলো। মায়া দাঁড়িয়ে, তার শরীর অর্ধেক স্বচ্ছ, চোখে সাদা আলো। তুমি এসেছ, মায়া বলল। তার গলা এখন আর নরম নয়, যেন অনেক দূর থেকে আসছে। আমি অপেক্ষা করছিলাম। আরিয়ান পিছিয়ে গেল। মায়া, এটা কি? তুমি সত্যি মরে গিয়েছ? মায়া এগিয়ে এলো। হ্যাঁ, 2015 সালে। আমি ছিলাম একটা রিসার্চ স্কলার, এই লাইব্রেরিতে কাজ করতাম। এক রাতে রেনোভেশনের সময় আমি লুকোনো চেম্বার খুঁজতে গিয়েছিলাম। দরজা বন্ধ হয়ে গেল। আমি বেরোতে পারিনি। অক্সিজেন শেষ হয়ে গেল। কিন্তু আমার প্রেম অসমাপ্ত ছিল। আমি কাউকে ভালোবাসিনি আগে, তাই আমার আত্মা আটকে গেল। তারপর তুমি এলে। তোমার প্রমিস, সেটা আমাকে বাঁধল। আরিয়ানের চোখে জল। আমি জানতাম না, আমি তোমাকে মুক্ত করতে চাই। মায়া হাসল, কিন্তু হাসিটা ভয়ঙ্কর। মুক্তি না, আমি তোমাকে চাই, চিরকাল। হঠাৎ ঘরের দেওয়াল কেঁপে উঠল। পিছনে আরও ছায়া, লেডি মেটক্যাফের মতো একটা ছায়া, সাদা গাউন পরা, আর একটা পুরুষের ছায়া। ওয়ারেন হেস্টিংস হয়তো। তারা ফিসফিস করছে, প্রমিস, প্রমিস। আরিয়ান দৌড়ে সিঁড়ি বেয়ে উঠল। দরজা খোলা। সে বাইরে বেরিয়ে এলো। করিডোরে পায়ের আওয়াজ, যেন অনেকে তাড়া করছে। সে দৌড়ে লাইব্রেরির গেট দিয়ে বাইরে। রাতের আলিপুর রাস্তা খালি। সে ফ্ল্যাটে ফিরল। রাতে স্বপ্ন দেখল, মায়া তার পাশে শুয়ে, তার হাত ঠান্ডা। তুমি পালাতে পারবে না। সকালে উঠে দেখল, তার বালিশের পাশে লাল ফিতে। সকালের আলো ফ্ল্যাটের জানালা দিয়ে ঢুকছে, কিন্তু আরিয়ানের মনে অন্ধকার। বালিশের পাশে লাল ফিতেটা এখনও পড়ে আছে, যেন কাল রাতের ঘটনা স্বপ্ন নয়, বাস্তব। সে ফিতেটা হাতে নিয়ে দেখল, পুরনো সিল্কের মতো, কিন্তু ছোঁয়ায় ঠান্ডা। সে ফিতেটা ড্রয়ারে ঢুকিয়ে দিল, যেন লুকিয়ে রাখতে পারলে সব শেষ হয়ে যাবে। আজ তার ক্লাস আছে। সে তৈরি হয়ে বেরোল। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। পিছনে তাকাল, কেউ নেই, শুধু আলিপুরের পুরনো বাড়িগুলো নিঃশব্দে দাঁড়িয়ে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সে তার বেস্ট ফ্রেন্ড রাহুলের কাছে গেল। রাহুল তার কলেজেরই বন্ধু, এখন একটা প্রাইভেট ফার্মে মার্কেটিংয়ে কাজ করে। দুজনের মধ্যে কোনো গোপন নেই, অন্তত আরিয়ান তাই ভাবত। ক্যান্টিনে বসে আরিয়ান সব খুলে বলল, লাল খাম, মায়া, লাইব্রেরির লুকানো ঘর, ফিতে, সব। রাহুল শুনতে শুনতে চুপ করে গেল। তারপর বলল, ভাই, তুই পাগল হয়ে গেছিস। ন্যাশনাল লাইব্রেরির ভূতের গল্প তো সবাই শোনে, কিন্তু তুই সত্যি সত্যি সেখানে রাত কাটাচ্ছিস, আর একটা মেয়ের সঙ্গে প্রেম যে মরে গেছে। আরিয়ান মাথা নাড়ল। আমি জানি এটা পাগলামো মনে হচ্ছে, কিন্তু আমি যা দেখছি, যা অনুভব করছি, সেটা সত্যি। তার ছোঁয়া, তার কথা, সব কিছু রিয়াল। রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলল। শোন, আমি তোকে একটা কথা বলি। আমার এক কাজিন ছিল, সে ওই লাইব্রেরিতে রিসার্চ করত 2014-15 সালের দিকে। তার নাম ছিল মায়া সেন। সে একটা অদ্ভুত অ্যাক্সিডেন্টে মারা যায়, লাইব্রেরির কাছে রাতে গাড়ি চালাতে গিয়ে, ট্রাকের সঙ্গে ধাক্কা। কিন্তু লোকে বলে সে আসলে লুকানো চেম্বারে আটকে গিয়েছিল।
রেনোভেশনের সময় অনেকে বলেছিল সে একা ঢুকেছিল আর বেরোয়নি। পুলিশ বলেছিল অ্যাক্সিডেন্ট, কিন্তু তার বডি পাওয়া গিয়েছিল রাস্তায়। আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মায়া সেন? সেই? রাহুল মাথা নাড়ল। হ্যাঁ, আমি তার ফটো দেখেছি। লম্বা চুল, ফর্সা, আর সবসময় লাল শাড়ি পরত। সে রবীন্দ্রনাথের ফ্যান ছিল। তোর বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু ভাই, সে মরে গেছে। তুই যাকে দেখছিস সেটা তার আত্মা, আর আত্মারা যখন প্রেমে আটকে থাকে তারা ছাড়ে না। আরিয়ানের হাত কাঁপছিল। তাহলে আমি কি করব? রাহুল বলল, প্রথমে লাইব্রেরিতে যাওয়া বন্ধ কর। দ্বিতীয়ত, আমরা একসঙ্গে যাই আজ রাতে। আমি দেখব কি হয়। আর যদি কিছু হয়, আমরা পুরোহিত ডাকব, বা এক্সোরসিজমের মতো কিছু। আরিয়ান রাজি হল, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি। মায়াকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই বুকটা খালি হয়ে যাচ্ছে। সন্ধ্যায় দুজনে লাইব্রেরিতে গেল। গেটের গার্ড চেনে আরিয়ানকে। বলল, স্যার, আজ তো ক্লোজিং টাইম। আরিয়ান বলল, আমরা একটু রিসার্চ করব, 5 মিনিট। গার্ড রাজি হল না, কিন্তু রাহুল একটা 500 টাকার নোট দেখালো। গার্ড হাসল। আধ ঘন্টা, তারপর বন্ধ। দুজনে দ্বিতীয় তলায় উঠল। করিডর খালি, লাইট কম। আরিয়ান সেই কোণার টেবিলে বসল। রাহুল পাশে দাঁড়িয়ে। কিছু হচ্ছে না রাহুল, বলল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া, লাইট ফ্লিকার করল। পিছনের করিডর থেকে পায়ের আওয়াজ, হাই হিলের মতো। রাহুল ঘুরল। কেউ নেই, কিন্তু পায়ের আওয়াজ কাছে আসছে। আরিয়ান ফিসফিস করে বলল, মায়া। হঠাৎ মায়া দাঁড়ালো তাদের সামনে। লাল শাড়ি, চুল খোলা, কিন্তু এবার তার চোখ সাদা, শরীর অর্ধেক স্বচ্ছ। রাহুল চিৎকার করে পিছিয়ে গেল। এটা কি? মায়া হাসল। তুমি এনেছ তাকে? তোমার বন্ধু, সে আমাদের মাঝে আসতে চায় না। আরিয়ান উঠে দাঁড়ালো। মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কষ্ট পাচ্ছ। আমি তোমাকে মুক্ত করতে চাই। মায়ার মুখে দুঃখ ফুটে উঠল। মুক্তি? আমি তোমার সঙ্গে থাকতে চাই, চিরকাল। প্রমিস করেছিলে। রাহুল বলল, এটা ভূত, তুই পালা আরিয়ান। কিন্তু আরিয়ান নড়ল না। সে মায়ার কাছে গেল, তার হাত ধরল। ঠান্ডা, খুব ঠান্ডা। আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু এভাবে না। তুমি শান্তিতে যাও, আমি তোমাকে মনে রাখব। মায়া কাঁপতে লাগল। তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল, রক্তের মতো লাল। তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? হঠাৎ করিডরে আরও ছায়া, লেডি মেটকাফের মতো একটা, আর একটা পুরুষ, ওয়ারেন হেস্টিংসের মতো। তারা ফিসফিস করছে, প্রমিস, আটকে থাকো। রাহুল আর আরিয়ানকে টেনে নিয়ে দৌড়ল। সিঁড়ি দিয়ে নামল। গেটের কাছে পৌঁছে দেখল গার্ড নেই, গেট খোলা। তারা বাইরে বেরিয়ে এলো। রাহুল বলল, আমরা একটা পুরোহিতের কাছে যাব, এটা আর চলতে দেওয়া যাবে না। আরিয়ান চুপ করে রইল। তার মনে একটা যুদ্ধ, প্রেম আর ভয়ের মধ্যে। রাতে ফ্ল্যাটে ফিরে এসে দেখল ড্রয়ার খোলা, লাল ফিতেটা নেই, তার বদলে একটা নতুন খাম। প্রিয় আরিয়ান, তুমি আমাকে ছেড়ে দিতে চাও, কিন্তু প্রমিস ভাঙলে কি হয় তুমি জানো না। আজ রাতে আমি আসব, তোমার সঙ্গে চিরকালের জন্য। তোমার মায়া। আরিয়ানের হাত থেকে খামটা পড়ে গেল। বাইরে বৃষ্টি শুরু হলো। জানালায় একটা ছায়া, লাল শাড়ি। রাত গভীর। কিশোরগঞ্জ থেকে কলকাতায় ফিরে আরিয়ানের মনটা 2 ভাগে বিভক্ত। এক ভাগ চায় মায়াকে ছেড়ে দিতে, অন্য ভাগ চায় তার সঙ্গে চিরকাল থাকতে। রাহুলের কথা মনে পড়ছে। আমরা কাউকে দেখাতে পারি। সকালে রাহুল ফোন করল, ভাই, আমি একজনকে খুঁজে পেয়েছি। হজরত মাওলানা আব্দুর রহমান, কলকাতার মাহমদ আলী পার্কের কাছে মাদ্রাসায় থাকেন। অনেকে বলে তিনি জিন ভূতের ব্যাপারে খুবই অভিজ্ঞ। দোয়া তাবিজ দিয়ে অনেককে সুস্থ করেছেন। আজ সন্ধ্যায় যাবি? আরিয়ান বলল, যাব, কিন্তু রাহুল, আমি ভয় পাচ্ছি না, আমি দুঃখ পাচ্ছি। যদি মায়া চলে যায়, আমার জীবনটা খালি হয়ে যাবে। রাহুল চুপ করে রইল। তারপর বলল, যা অনুভব করছিস সেটা সত্যি ভালোবাসা, কিন্তু এটা অস্বাভাবিক। এতে তোর জান মালের ক্ষতি হতে পারে। চল, মাওলানা সাহেব দেখুক। সন্ধ্যায় দুজনে মোহাম্মদ আলী পার্কের কাছে একটা ছোট মাদ্রাসায় পৌঁছল। মাদ্রাসার দরজায় লেখা জামিয়া রাহমানিয়া। ভিতরে ঢুকতেই আতর আর ধূপের হালকা গন্ধ। একটা ছোট ঘরে মাওলানা বসে আছেন। বয়স 65-র কাছাকাছি। সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি, দাড়ি সাদা। চোখ দুটো শান্ত কিন্তু গভীর, যেন সব কিছু দেখতে পান। রাহুল সব খুলে বলল।
আরিয়ান চুপ করে বসে রইল। মাওলানা শুনতে শুনতে মাথা নাড়লেন, তারপর নরম গলায় বললেন, এটা সাধারণ জিন নয়, এটা মহব্বতের বন্ধন। মেয়েটির রূহ অসম্পূর্ণ মহব্বতের কারণে আটকে আছে। তোমার প্রমিসটা তার জন্য একটা অদৃশ্য জঞ্জির। তুমি যতক্ষণ না সেই প্রমিস ছিন্ন করো বা তার রূহকে মুক্তির দোয়া দাও, সে ছাড়বে না। আর যদি তুমি তার সাথে চলে যাও, তোমার রূহও আটকে যাবে। লাইব্রেরির সেই লুকানো কামরায় অনেক রূহ আটকে আছে, পুরানা জামানার। তারা একসঙ্গে ঘুরে বেড়ায়। আরিয়ান জিজ্ঞাসা করল, আমি কি করতে পারি মৌলানা সাহেব? মৌলানা বললেন, আজ রাতে আমরা লাইব্রেরিতে যাব। আমি সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা ফালাক নাস পড়ব, মুক্তির দোয়া করব। তুমি তার সামনে দাঁড়িয়ে বলবে, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মুক্তি দিচ্ছি, আমার প্রমিস ভাঙছি, তুমি আল্লাহর রহমতে শান্তিতে যাও। কিন্তু মনে রেখো, সে রাগ করবে, তোমাকে টেনে নিতে চাইবে। তোমার দিলে যদি একটুও দ্বিধা থাকে, সে জিতে যাবে। রাহুল বলল, আমরা সঙ্গে থাকব। মৌলানা মাথা নাড়লেন, না, শুধু আরিয়ান আর আমি, অন্য কেউ থাকলে শক্তি কমে যেতে পারে। রাত 10টা, লাইব্রেরির গেট। গার্ডকে আগে থেকে বলা ছিল, সে দরজা খুলে দিল। মৌলানা একটা ছোট ব্যাগ নিয়ে এসছেন, তাতে পানি, কোরআন শরীফ আর একটা তসবিহ। আরিয়ানের কবজিতে একটা কালো সুতোয় বাঁধা আয়াতুল কুরসির তাবিজ বেঁধে দিলেন। এটা তোমার হেফাজত। দুজনে দ্বিতীয় তলায় উঠল। করিডরে ঠান্ডা, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে দূরে। মৌলানা বললেন, সে জেনে গেছে আমরা এসেছি। সেই কোণার টেবিলের কাছে পৌঁছল। মৌলানা মেঝেতে একটা ছোট জায়গা পরিষ্কার করে বসলেন, কুরআন খুললেন, আয়াতুল কুরসি পড়তে লাগলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। হঠাৎ হাওয়া উঠল, লাইট ফ্লিকার করল। মায়া এলো। এবার তার চেহারা বদলে গেছে, চোখ লাল, শরীর থেকে কালো ধোয়া বেরোচ্ছে। পিছনে আরও ছায়া, অনেক অচেনা মুখ। মায়া চিৎকার করে উঠল, তুমি আমাকে ছেড়ে দিতে এসেছ, প্রমিস ভাঙতে এসেছ। আরিয়ানের গলা কাঁপল, কিন্তু সে বলল, মায়া, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু এভাবে না, তুমি কষ্ট পাচ্ছ। আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মুক্তি দিচ্ছি, যাও, শান্তিতে যাও, আমি তোমাকে মনে রাখব চিরকাল। মায়া কাঁদতে লাগল, তার কান্না যেন পুরো লাইব্রেরি কাঁপিয়ে দিচ্ছে। তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? আমি তোমার জন্য অপেক্ষা করেছি অনেক বছর। মাওলানা সূরা ফালাক নাস পড়ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মায়া এগিয়ে এলো, তার হাত আরিয়ানের দিকে বাড়াল। চলে এসো আমার সাথে, আমরা একসঙ্গে থাকব, কোনো দুঃখ নেই। আরিয়ানের চোখে জল, সে পিছিয়ে গেল না। সে বলল, না মায়া, আমি বাঁচব, তুমিও বাঁচো, তোমার মাহাব্বত আমার দিলে থাকবে, কিন্তু এভাবে না। হঠাৎ একটা প্রচণ্ড আলো, মায়ার শরীর কাঁপতে লাগল, তার চোখ থেকে লাল জল পড়ছে। সে চিৎকার করল, একটা দীর্ঘ, হৃদয় বিদারক চিৎকার। তারপর ধীরে ধীরে তার শরীর মিলিয়ে গেল, শুধু রইল একটা লাল শাড়ির ছোট্ট টুকরো মেঝেতে। মাওলানা দোয়া শেষ করলেন, বললেন, সে গেছে, আল্লাহ তাকে রহমত দিয়েছেন, কিন্তু তার একটা অংশ তোমার দিলে থাকবে। সত্যিকারের মাহব্বত কখনো পুরোপুরি যায় না। আরিয়ান মেঝেতে বসে পড়ল, কাঁদতে লাগল। রাহুল দৌড়ে এলো, সে বাইরে অপেক্ষা করছিল। সে আরিয়ানকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে আরিয়ান লাইব্রেরিতে গেল, সেই কোণার টেবিলে বসল। শেষের কবিতাটা খুলল। পাতায় লাল ফিতেটা নেই, কিন্তু একটা পুরানো পাতায় একটা লেখা, হাতের লেখা, মায়ার মতো। শুক্রিয়া আরিয়ান, আমি শান্তিতে আছি, তোমাকে ভুলব না। আরিয়ান হাসল, চোখে জল। সে বইটা বন্ধ করল। বাইরে সূর্য উঠেছে, লাইব্রেরির করিডোরে আর পায়ের আওয়াজ নেই, শুধু শান্তি। কিন্তু রাতে যখন বৃষ্টি পড়ে, আরিয়ান জানালার কাছে দাঁড়ায়। সে শোনে একটা নরম ফিসফিস, আরিয়ান, আমি তোমার কাছে আছি, চিরকাল।